অটিজম বা অটিস্টিক কথাটির সঙ্গে আমরা অনেকেই পরিচিত। শিশুদের জন্মের পরে কী ধরনের লক্ষণ দেখলে আপনি বুঝবেন শিশুটি অটিজম বা অটিস্টিক রোগে আক্রান্ত, সেই অবস্থাতে আপনার কি করণীয় এবং এর চিকিৎসাই বা কী, এই বিষয় নিয়েই আজ আমাদের জানাচ্ছেন বিশিষ্ট অডিওলজি এবং স্পিচ থেরাপিস্ট ডক্টর ইন্দ্রনীল চ্যাটার্জি। নমস্কার, আমি ডক্টর ইন্দ্রনীল চ্যাটার্জি, অধ্যাপক আলিজাবার্জং ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পিচ অ্যান্ড ডিসেবিলিটি, রিজিওনাল সেন্টার, কলকাতা। এটি মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, ভারত সরকারের একটি সংস্থা। আমি এখানকার অধ্যাপক অডিওলজি এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি বিভাগে। তো আজকে যে টপিকটা আমি বলবো সেটা হচ্ছে অটিজম সম্পর্কে কিছুটা সচেতনতা আমি দিচ্ছি মানুষকে, কারণ অটিজম একটা খুব ইম্পর্টেন্ট ব্যাধি এই সময়ের মধ্যে, এই প্রেজেন্ট কারেন্ট টাইমে, যে অটিজম হঠাৎ করে অটিস্টিক বাচ্চা প্রচুর বেড়ে গেছে। অটিস্টিক বাচ্চা বেড়ে যাওয়ার কারণগুলো পরে আসছি। প্রথমত বলছি যে অটিজম যখন লিও ক্যানার 1940 সালে যখন এই নামকরণ করেন অটিজমের, কথাটা হচ্ছে অটিজম মানে হচ্ছে আত্মকেন্দ্রিক প্রবণতা, যে বাচ্চা নিজের খেয়ালে থাকে। কিন্তু এই নিজের খেয়ালে থাকা বাচ্চাগুলোকে আলাদা করা হয় স্কিজোফ্রেনিয়া থেকে। এটা একটা সাইকিয়াট্রিক অসুখ, সেটা লিও ক্যানার প্রথম 1940-তে করে। কিন্তু তখনও পর্যন্ত কিন্তু অটিজম নিয়ে এত সচেতনতা বাড়েনি। তখন হয়তো সে সময়কার যে সমস্ত এপিডেমিওলজিক্যাল যে সমস্ত স্টাডিগুলো ছিল সেখানে তখন দেখা যেত যে 2000টায় একটা এরকম হচ্ছে। এখন রিসেন্টলি দেখা গেছে এর যে ইনসিডেন্স এবং প্রিভিলেন্স, মানে 68টাতে একটা অটিস্টিক বাচ্চা তৈরি হচ্ছে। তার মানে অটিস্টিক বাচ্চার জন্মের হারটাও হয়তো বেড়েছে, অথবা ডায়াগনোসিসও বেশি হচ্ছে, এটাও হতে পারে। এখন অনেক টুল ঠিকঠাক এসে যাওয়ার ফলে, এখন ডাক্তাররা বা থেরাপিস্টরা অনেক বেশি ট্রেন্ড হয়ে যাওয়ার ফলে, সাইকোলজিস্টরা অনেক বেশি ট্রেন্ড হয়ে যাওয়ার ফলে এই ডায়াগনোসিসটা সঠিকভাবে হচ্ছে। এটাও একটা কারণ হতে পারে যে এই ইনসিডেন্স প্রিভিলেন্সটা হঠাৎ করে বেড়ে যাওয়ার। অটিজম কিন্তু মাথায় রাখতে হবে, এটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, মানে এটা জন্মের আগেই হবে। যখন মাথা তৈরি হচ্ছে পেটের ভেতরে তখনই কিন্তু অটিজম হবে। অটিজম কিন্তু জন্মের পরে হয় না। যদিও একটা টার্ম ভার্চুয়াল অটিজম বলে একটা টার্ম এখন এসেছে, সেটা মানে হচ্ছে যারা ধরুন স্ক্রিন টাইম বেশি, মানে মোবাইল ফোন দেখছে অনেকক্ষণ ধরে, স্ক্রিন টাইম, কথা বলছে না, হ্যাঁ, কারণ মোবাইল ফোনেই সময় নষ্ট করছে, কারণ সে ভোকাবুলারি শুনছে না, তাই কথা শিখছে না, দেরি হচ্ছে এবং ছটফট ছটফট করছে, কিছু কিছু অটিস্টিকের মতো বিহেভিয়ার দেখাচ্ছে। কিন্তু এরা কিন্তু অটিজম নয়, কারণ এরা 2 থেকে 2.5 বছরের মধ্যে দিলে হলেও 3 বছরের মধ্যে এরা কোপ আপ করে নিতে পারে। কিন্তু অটিজম 2 বছর পর্যন্ত ডায়াগনোসিস করা মুশকিল, এবং 2 বছরের কাছাকাছি যে দেখা যায় কথা যদি ডেভেলপ করেও গেল, শুরু হলো কথাটা বলা, হঠাৎ করে 2 বছরের কাছাকাছি এসে কথাটা থেমে গেল। এবং 3 বছরের আগে কিন্তু অটিজম কনফার্ম ডায়াগনোসিস সম্ভব নয়। এখনও পর্যন্ত পৃথিবীতে জন্মের পরেই অটিজম ডায়াগনোসিস করা বা পেটে থাকা অবস্থাতেই অটিজম ডায়াগনোসিস করার মতো কোনো প্রোটোকল নাই। ইভেন অ্যানোমালি স্ক্যান যেগুলো হয় সেগুলোতেও কিন্তু অটিজম ধরা পড়ে না। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, অটিজম কিন্তু বিহেভিয়ারালি অ্যাসেসড হতে হবে। অটিজমকে ডায়াগনোসিস করতে গেলে তার আচরণবিধি এবং তার যে সমস্ত নর্মস বা যে সমস্ত স্কেল আছে, যেমন আমরা ইন্ডিয়ান স্কেল অফ অ্যাসেসমেন্ট অফ অটিজম ইশা ইউজ করি, কার্টস 2ST বলে একটা নতুন টেস্ট সেটা ব্যবহার করি, অথবা আমরা ADOS বলে একটা টেস্ট ব্যবহার করি। নানা রকম ইউরোপিয়ান ওয়েস্টার্ন টেস্টও আছে, আমেরিকান টেস্টও আছে, আবার আমাদের ইন্ডিয়ান টুলগুলোও আছে। আবার ছোট বাচ্চা, যেমন ধরুন মডিফাইড চেকলিস্ট ফর অটিজম ফর টডলার্স, MCHAT, এটা দিয়ে কিন্তু আমরা ছোট বাচ্চা বিফোর 3 years old রিস্কটা বলে দিতে পারি যে এর হয়তো অটিজমের রিস্ক আছে, মাইল্ড রিস্ক আছে, মডারেট রিস্ক আছে। কিন্তু 3 বছরের আগে কিন্তু অটিজম বলে দেওয়াটা খুব মুশকিল। যদিও অনেক রকম পরীক্ষা নিরীক্ষা এখন চলছে, যে মানুষের বাচ্চা যে হাসে, যে সোশ্যাল স্মাইলটা থাকে, সেটা ছোট বাচ্চা যদি অ্যাবসেন্ট থাকে, খুব খারাপভাবে থাকে, বা প্যাথোলজিক্যাল স্মাইল থাকে, তাহলে সেটা মেবি অটিজমের দিকে ঘুরতে পারে বলে এরকম একটা কিছু অ্যাসেসমেন্টের দিক যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কনফার্ম নয়। অটিজমের কজ কিন্তু এখনও আননোন। পৃথিবীতে যতগুলো কজ আছে তার মধ্যে কিন্তু যেটা সবথেকে প্রিডমিনেন্ট কজ, সেটা হচ্ছে অ্যামিগডালা থিওরি, মানে ব্রেনে অ্যামিগডালা বলে একটা অংশ আছে যেটা সোশ্যাল ব্রেন, মানে আমরা যে সামাজিক, সেটা ওই অ্যামিগডালার সঙ্গে যুক্ত। হয়তো সেখানে মিরর জিন বলে একটা কনসেপ্ট আছে, একটা জিন আছে, সেই জিনটা হয়তো অ্যাবসেন্ট থাকে বলে এরা সোশ্যাল হতে পারে না, এটা একটা কারণ যেমন আছে। আবার কিছু কিছু কেমিক্যাল, যেমন ধরুন সেরাটোনিন বা ডোপামাইন, এগুলো পরস্পর বিরোধী আচরণ করে। এই আচরণের মধ্যে যদি সেরাটোনিনের যদি কোনো রকম ডিসকমফর্ট বা কোনো লেভেলের যদি চেঞ্জ এসে যায়, তাহলে হয়তো অটিজম হয়। কিন্তু এখন যতগুলো গবেষণা হয়েছে সবগুলো গবেষণায় কিন্তু একই দিকে ফোকাস করছে, বেশ কিছু জিন হঠাৎ মিউটেটেড হচ্ছে, যে কারণে ফ্যামিলিতে হয়তো কোনো হিস্ট্রিতে অটিজম নেই, কিন্তু হঠাৎ দেখা গেল সেই পার্টিকুলার মানুষটার অটিজম হচ্ছে। আমি বলতে পারি যে হয়তো বাবা মায়ের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, তা খুব রাফ লাইফস্টাইল আছে, কিন্তু সেই রাফ লাইফস্টাইলেও কিন্তু অনেক বাচ্চা জন্মাচ্ছে নর্মাল, অটিজম নয়। কিন্তু তাহলে ওই পার্টিকুলার ওই ফ্যামিলির ক্ষেত্রেই কেন অটিস্টিক বাচ্চারা জন্মালো? তাহলে এটা কিন্তু উত্তর এখনও পর্যন্ত মানুষ খুঁজছে, গবেষণা চলছে, এখনও হিউম্যান ট্রায়ালে প্রচুর জিনিস আসেনি,
কিন্তু অনেক গবেষণা এখনো পর্যন্ত ফিটাস বা অটোপসি এরকম নানা রকম ধরনের অ্যাক্টিভিটি, লোয়ার অ্যানিম্যালের উপরে স্টাডি, ব্রেন বিহেভিয়ারাল স্টাডি এগুলো হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত এমআরআই গাইডেড স্টাডিগুলোতে কিন্তু খুব একটা রেজাল্টস নেই, যেগুলো এমআরআই দিয়ে বা এফএমআরআই দিয়ে যেগুলো করা হয় সেখানে কিন্তু খুব যে একটা ভালো জিনিস বোঝা যাচ্ছে তা নয়। তাহলে অটিজমকে ডায়াগনোসিস করতে গেলে কিন্তু সেই বিহেভিয়ার আচরণগত যে চেকলিস্টগুলো আছে সেগুলোরই সাহায্য নিতে হবে। প্রথম কথা হচ্ছে অটিজম 2 বছরের আগে বোঝা খুবই মুশকিল। 2 বছর পর্যন্ত বাচ্চা স্বাভাবিকভাবেই তার কিন্তু গ্রোথ হবে। 2 বছরের পরে যদি ফট করে দেখা যাচ্ছে বাচ্চাটার কথা বলছে না, ইমিডিয়েটলি তাকে পেডিয়াট্রিশিয়ান এবং স্পিচ প্যাথোলজিস্ট বা অকুপেশনাল থেরাপিস্ট এদের সঙ্গে বা সাইকোলজিস্ট এদের কাছে কিন্তু আসতে হবে। কারণ কি, এটা কিন্তু মনে রাখতে হবে এখানে স্পেশালিটি ট্রিটমেন্ট, টিম ট্রিটমেন্ট দরকার। টিমের মধ্যে যারা পড়ে সেটা হচ্ছে মেনলি থেরাপি মানে রিহ্যাবিলিটেশনের টিম, তার মধ্যে অকুপেশনাল থেরাপি, সেন্সর ইন্টিগ্রেশন, স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি, স্পেশাল এডুকেশন, সাইকোথেরাপি, বিহেভিয়ার থেরাপি বা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস এবং কিছু কিছু ক্ষেত্রে ডায়েট। খুব সিভিয়ার যেখানে হাইপার অ্যাক্টিভিটি বা ছটফটানি যেখানে কমানো যাচ্ছে না, কন্ট্রোল করা যাচ্ছে না, প্রচুর বিহেভিয়ারাল ইস্যুস আছে, সেখানে কিন্তু অনেক সময় ওষুধ, সাইকিয়াট্রিক ওষুধ প্রয়োগ করা হয়। কিন্তু 6 বছরের আগে অনেক সময় লিভারের ওপরে এর প্রভাব আছে বলে সেটা এখনো পর্যন্ত সেই নর্মসগুলো কিন্তু নেই যে 6 বছরের আগে ওষুধ দিয়ে দেওয়া যাবে। তবে ওষুধ দেওয়া যায়, কারণ কি অনেক ক্ষেত্রে ধরুন সাইড এফেক্টটাকে খুব একটা গণ্য করা হয় না। বাড়িতে ম্যানেজমেন্ট করার জন্য কিন্তু মা বাবা বা ফ্যামিলির প্রশিক্ষণ দরকার, ফ্যামিলির থেরাপি, ফ্যামিলি ট্রিটমেন্ট। ফ্যামিলিকে জানতে হবে যে অ্যাকচুয়ালি আমরা যা কী করছি, যেটা আমরা থেরাপিতে যেগুলো আমরা করছি, যে ধরনের বিহেভিয়ার মডিফিকেশন করছি, স্পিচ থেরাপি বা অন্যান্য থেরাপিতে যে সমস্ত টেকনিকগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো প্রপারলি ক্যারি ওভার করতে হবে এবং বাড়িতে করে যেতে হবে 3 থেকে 4 বার প্রতিদিন। এবং সেটাকে কিন্তু ভাগ করে করে করতে হবে। সব যদি এখন মাকে করতে তাহলে পারবে না করতে, তাহলে মাকে, বাবাকে, বাড়ির অন্যান্য লোককে কিন্তু সেটাকে পালা করে করে করতে হবে। যেমন ওষুধের যেমন ডোজ, একটা ডোজ আমি দিয়ে দিলাম, বাড়িতে গিয়ে আরও 2টো ডোজ খেতে হবে। তো সেরকমও কিন্তু এই থেরাপির মধ্যেও কিন্তু ডোজ আছে। আমি যদি বাড়িতে কিছু করলাম না, থেরাপির ওপরে ডিপেন্ড করছি, তাহলে কিন্তু এর রেজাল্ট খুব একটা ভালো আসে না। অতএব অটিজম নিয়ে আপনাদেরকে সচেতন হতে হবে। অটিজম একটা কিন্তু ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, মানে এটা কিন্তু সারা জীবন ধরেই থাকবে। এটা যে পুরোপুরি ট্রিটেবল তা নয়, বাট ডেফিনেটলি এটা ম্যানেজেবল এবং এরা পুরোপুরি মেন স্ট্রিমিং হতে পারে। মানে একজন অটিজমকে যদি আর্লি আইডেন্টিফাই করা যায় এবং তাকে যদি প্রপার সুষ্ঠুভাবে তাকে প্রশিক্ষণ, থেরাপি এবং তার চিকিৎসা করা হয়, সে কিন্তু নর্মাল মানুষের সাথে, নর্মাল বাচ্চাদের সাথে, নর্মাল স্কুলে ইনক্লুসিভ ফরম্যাটে সে কিন্তু মেন স্ট্রিম হতে পারে।